খোকার কি হয়েছিল তখনই জানা গেল না। বেচারা জুনের তপ্ত রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে পেটে দানা পানি না নিয়ে আধমরা এমনিতেই। পরে জানলাম ও ব্যাংক থেকে বাসে বাড়ি ফিরছিল। নয়াপল্টনে গাড়িটাকে চ্যালেঞ্জ করা হয়, যাত্রীদের বাধ্য করা হয় কাদাটে মাঠে লাইট করে দাঁড়াতে। খোকার জবানিতে কিউ ধরে আছি তো আছিই। ওরা এক একবার এক একজন আসে, চক্র দিয়ে কি দেখে বিড়বিড় করে, নিজেদের মধ্যে ফিসফিস করে তাকায়, এমন চোখে যেন কাঁচা কিলে খাবে। দুপুরের পরও যখন ছাড়ল না, ভেবে নিলাম খোলা আলো হাওয়ায় মেয়াদে জীবনের মতো এখানেই শেষ। বয়স্ক দুজন ভদ্রলোক রোদ উৎকণ্ঠা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলেন। তাদের স্পর্শ করতে গেলে ঘাড়ে পড়ে বন্দুকের বাট। একসময় ওরা বলল জিজ্ঞাসাবাদের জন্য সবাইকে ক্যান্টনমেন্টে যেতে হবে। আবার কি মতলব হলো, পুরো দল থেকে 7 জনকে ধরে রেখে বাকিদের ছেড়ে দেয়া হলো। যান নিয়ে ফিরতে পারবো ভাবেনি। প্রাইজ বন্ড ভাঙানো 600 টাকা রাখলো টেবিলে। ফিরে তাকাতেও ইচ্ছে হচ্ছিল না। জীবন মানুষকে বাধ্য করে। টাকার প্রয়োজন মধ্যবিত্ত মানুষের জন্য সবসময় প্রকট পরিহাসের। মানসম্মান নিয়ে ভালোভাবে থাকার জন্য যেটুকু দরকার তার নাগাল পাওয়া যায় কচিত। টানাটানি শ্রেণীগতভাবেই যেন তাদের প্রাপ্য। ওই সময় সব শ্রেণী মিলেমিশে একাকার। আকবর যা বেতন পায় তার সংসার চলে। আমরা 5টি প্রাণী, সে দায় কেউ বহন করুক, এ চিন্তা আমার জন্য মৃত্যু সমান। সঞ্চয়ের মধ্যে 5 মণ চাল। প্রতি মাসে সুফিয়ার কাছে পাঠাচ্ছি 300 ক্যাশ। এই টাকাটা পাঠাই সাগর বা কেকার হাত দিয়ে। ওরা দুজনেই একটু বড়। ওরা যেন বুঝতে পারে কারো গলগ্রহ হয়ে নেই। তারপরও আছে নানা টুকিটাকি খরচা। কাপড় চোপড় কেউ আজকাল কিনি না, ঘরেরগুলো দিয়েই চলছে। কিন্তু চলবে কত সময়? নিজস্ব জমানো যা ছিল তা ভেঙে চলছে। কিন্তু তারপর জিনিসপত্রের দাম এখনো তেমন বাড়েনি। সুফিয়া আক্তারকে 5 টাকা 6 টাকা দিয়ে বাজারে পাঠায়। একটা বড় মুরগি অথবা খাসির গোশত, ইলিশ কিংবা শোল মাগুর তরি তরকারি। 11 জন সদস্যের একবেলা মাংস, একবেলা মাছ ভালোই চলে যায়। বিকেলে ফল অথবা চিড়ামুড়ির নাস্তা, সকালে আটার রুটি, সুজির হালুয়া, একটু ভাজাভুজি। কিন্তু কতদিন থেমে থাকবে গোশত 2.5 টাকা 2 টাকা সেরে, বড় ইলিশ 5 শিকা, মাঝারি রুই কাতলা 2.5-3 টাকায়। যেটুকু সম্ভব উপার্জনের পথ দেখতে হবে। পারভেজ সাহেব গল্পের কথা বলেছেন, কিন্তু কী বিষয় নিয়ে লিখব? বুকের ভেতর টকবক করছে যে কথা, সেগুলো ডায়েরিতে লেখা যায়? গল্পের গড়নে প্রকাশ্য কাগজের পাতায় আনা যায় না। কাহিনীর সুতো ঘোরাতে হবে এমন বয়নে যেন দেশ সেই আগের মতোই রয়েছে। ঘটেনি কোথাও কিছু। মিথ্যে আবরণে কত ভোলানো যাবে? হারিকেন জেলে টেবিলে যাব। হঠাৎ গুলির আওয়াজ, এক নাগারে একটানা। নতুন করে আজ আবার কি হলো? জবাব দেবার কেউ নেই। যেটুকু আলো যেখানে ছিল শুষে নিল নিরেট অন্ধকার। সুফিয়ার ছোট ছেলে সরোজের বয়স 6 বছর। গুলির শব্দ হলেই এক লাফে সে তার মায়ের কোলে উঠে বসে, আর নামতে চায় না। বাকি বাচ্চারা আজকাল আপনা থেকে খাট ছেড়ে মেঝেতে নেমে শুয়ে পড়ে। আকাশে উড়োজাহাজের শব্দ। কি ফাটছে অত বিকট আওয়াজে? বোমা, ডিনামাইট, কামান, কি? রাত 2টো অবধি চলে যেন ক্লান্ত শ্রান্ত যন্ত্রের দল থামল। মেঝে থেকে সবাই উঠে এলো খাটে। বাচ্চাদের বুক ক্রমাগত ওঠানামা করছে। আমাদের ঘুম তো গেছে, ওরাও যে চোখ বুঝতে পারবে মনে হলো না। কোথাও কোনো ভালো খবর নেই। উল্টো আকাশবাণী থেকে বলা হলো আমেরিকা $10 লক্ষ ধার দেবে পাকিস্তানকে, গত ঘূর্ণিঝড়ে পুনর্বাসনের নাম করে। এই টাকা আসলে যে কাজে আসবে কে না বুঝতে পারে। ভারত বিশ্বের সব দেশ থেকে সমঝোতায় আসার জন্য চাপ দিতে বলছে পাকিস্তানকে। পাকিস্তান নাকি ভারত আক্রমণে প্রস্তুতি নিচ্ছে, এমনও শোনা যাচ্ছে। আজকাল পানি বা বিদ্যুতে ঘাটতি হলে সঙ্গে সঙ্গে গুজব রটে যায় মুক্তিবাহিনীরা লাইন কেটে দিয়েছে। কি হবে এই দেশের ভবিষ্যৎ? কেউ বলছে শেষ পর্যন্ত কিছু থাকবে মুক্তিবাহিনীর কাছে, কিছু পাকিস্তানিদের হাতে। কারো মতে পাঞ্জাবিরা বিদায় হবে, পূর্ব পশ্চিম উভয় বাংলা মিশে এক হয়ে যাবে। কেউ বলছে না, তা কখনো নয়। এই যুদ্ধে জন্ম নেবে এক নতুন রাষ্ট্র, বিহারি নয়, পাঠান পাঞ্জাবি নয়, যেখানে বাস করবে কেবলই পূব দেশের বাংলা মায়ের সন্তানেরা। কোথায় কত দূর সেদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উৎস থেকে যে উৎসাহ সঞ্চারিত হয়, ঢাকা রেডিও থেকে বিপরীত প্রতিক্রিয়া। আকাশবাণীর নাদির শাহী বিভীষিকার এক সকালে শোনা গেল হকের গলা। ওর পৌঁছানো নির্ভরযোগ্য সংবাদ সেদিনই বলতে গেল পেলাম। আমার ননদ রতন থাকে কানাডায়। সে ইঙ্গিতে জানিয়েছিল ওর ভাইয়ের পৌঁছানোর খবর। ছেলে মেয়েদের মুখের দিকে তাকানো যায় না। কেকা কম খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে। জোর করলে বলে রুচি নেই। কাকলি অবুজের মতো নানা কথা জিজ্ঞাসা করে।
বাড়ির দরজায় স্কুটার থামার শব্দ পেলেই রেলিংয়ে ঝুঁকে পড়ে। প্রবাল কতটা আহত বোঝা যায় না। লাটাই আর গুড্ডি নিয়ে বেশিরভাগ সময় থাকে ছাদের উপর। ওকে নিয়ে যতটা স্বস্তি বোধ করি, সাগরকে নিয়ে ততটাই উৎকণ্ঠা। ওদের কবন্ধুর মাথায় ঢুকেছে যুদ্ধে যাবার নেশা। বয়স কারো 14 উপর নয়, পাতলা শরীর। যুদ্ধে গিয়ে এরা সমস্যা ছাড়া আর কি করবে? রনু শোনায় ওর বয়সের ছেলেরা শিবিরে শিবিরে পত্রবাহকের মতো জরুরি দায়িত্ব পালন করছে। বাবুর কথা, ট্রেনিং নিয়ে শরীর স্বাস্থ্য ভালো করে পাঞ্জাবিদের খতম করবে। সাগরের বক্তব্য, জয় বাংলা স্টেশন থেকে পাঠ অভিনয়ের মধ্যে যুদ্ধের কাজ করে যাবে। দুঃখ হাসি দুই পায়। একটি বেলা অভুক্ত থাকলে যারা দুর্বল হয়ে যায়, খাবারে এদিক ওদিক হলে ভোগে পেটের পীড়ায়, তারা যাবে যুদ্ধে। তার চেয়ে ওদের দ্বারা যা সম্ভব সত্যিকারের যোদ্ধাদের জন্য পোশাক, ওষুধ, নগদ টাকা সংগ্রহ করে আলাউদ্দিনের হাতে দেয়া, সেটাই বা কম জরুরি কাজ কি? বাবুদের চিলেকোঠা থেকে দুপুরে সাগরের ফিরতে একটু দেরি হলে ভাবনা এতটুকু হয়ে যায়। বাড়িতে বলে কেউ ওপারে যায় না আজকাল, চলে যায় যে কোনো সময় চুপচাপ। যতক্ষণ ও না ফেরে রান্নাবান্না সেরে দাঁড়িয়ে থাকি বারান্দায়। এর মধ্যে ওরা নিজেরাই আবিষ্কার করলো ওই বাড়ির চিলেকোঠার দিকে শকুনদের নজর পড়ছে। নতুন আস্থানা হলো আমাদের 4 তলা চিলেকোঠা। কার কাছ থেকে পেয়েছে প্লানচেটের খেলার নিয়ম। কিছু সময় দারুণ উত্তেজনা। অমুকের অমুক শহীদ ভাইয়ের আত্মা এসেছিল, অমুক বন্ধুর নিরুদ্দিষ্ট বাবার সন্ধান পাওয়া গেছে ওই চক্রে। সামান্য স্বস্তি। জোর করে চেষ্টা করি লেখাতে বসতে। স্ট্রেনব্যাকের গল্পের নাট্যরূপ। দৈনিক পাকিস্তানের জন্য নিবন্ধ, নাট্য সাহিত্য মহিলারা, মাহে নওয়ের জন্য ছোট গল্প, বিড়ম্বিত প্রহর, চিত্রালীর জন্য এক অনাথ গ্রাম্য কিশোরীর কাহিনী, খেলনা। সুফিয়াকে সব দিকে সতর্ক করে বেরোলাম। আহসান হাবিব বললেন, আমাদের পেমেন্ট নিয়ে গোলমাল হবে, তবু একটি লেখা মাসে দিও। একটি আধা সরকারি সাহিত্য প্রতিষ্ঠান থেকে একটি ছোটদের গল্প সংকলন সম্পাদন করার কাজ পাবার আশ্বাস ছিল। আহসান হাবিব চেষ্টাও করছিলেন, কিন্তু হলো না। আপাতত সব ধরনের কাজ সেখানে প্রায় বন্ধ। যা খুব স্বাভাবিক তাই ঘটছে, আশাটাই বরং অবাস্তব। আগের বাড়িওয়ালার টাকা বাকি রেখে গেছে হক। আজ সকালেও তিনি এসেছিলেন। তাগাদা দেন, তবে খুবই সংকোচের সাথে। এটা আরও লজ্জায় ফেলে। বাড়ির মালিক হলেও মধ্যবিত্ত বাঙালি। বিলাস নয়, প্রয়োজনেই টাকার দরকার তারও। আমার পাবলিশারের কাছে ভালো অ্যামাউন্ট পাওনা আছে। মনে পড়ল হঠাৎ। বাসা চিনি না, আন্দাজ ছিল মগবাজারের দিকে। খুঁজে বের করলাম, তিনি বাসায় নেই। দেখা হলো তার স্ত্রীর সঙ্গে। সংকট যাই থাক, মুখ না খুলে উপায় নেই। কিন্তু কাজ শেষ পর্যন্ত হলো না। সদরঘাটের দিকে ছিলেন আরেকজন প্রকাশক। চিঠি দিয়ে তার কাছে পাঠালাম খোকাকে। কদিন পর তিনি স্টেট ব্যাংকের উপর চেক পাঠালেন। খোকাকে আর পাঠালাম না। ব্যাংক নিয়ে যুক্তিহীন ভয় বুকের ভেতর। নিজেই গেলাম। বেলা 10টার জনাকীর্ণ মতিঝিলের শাপলা চত্বরের চৌরাস্তার মোড়ের একই চেহারা, যেন ছুটির ঝিমানো দিনের দুপুর। ছড়ানো ছড়ানো প্রতীক। কারো দিকে কারো ভূক্ষেপ নেই। কাজ সেরে বাড়ির দরজায় না পৌঁছান পর্যন্ত দুধারই দুশ্চিন্তা। ব্যাংকের ভেতরের কাউন্টারে লাইন বেশ লম্বা, বসে থাকতে হবে। ভাগ্যিস দেয়াল ভরেছিল মর্তুজা বশিরের শিল্পকর্ম। বিরক্তিকর সময় কাটল সেদিকে তাকিয়ে। 28শে জুন ইয়াহিয়ার ভেতার ভাষণ। 26শে মার্চের পর এই আবার। ঢাকাবাসীদের মধ্যে নানা উত্তেজনা, আশা, নিরাশায়, গুজবের পাখনায় নানা গুঞ্জন। আরও বেশি গোলমাল হবে। মুখোশধারী জেনারেল উস্কে দেবে বিদ্বেষের আগুন। কারো কাছে আগাম খবর, হস্তান্তরিত হবে ক্ষমতা। আইয়ুব খান সার্বিক পরিস্থিতি সামাল দেবার জন্য ফিরে আসছেন আবার। রেডিও টিভির একসঙ্গে প্রচারিত অনুষ্ঠান। দেখা গেল রুক্ষ চেহারার অস্থায়ী প্রেসিডেন্টের সামনে প্রাণীর গ্লাস। একটু পরপরই পান করছেন। সেই কর্কশ কণ্ঠ, চাষারে বুলি, হ্যালো কান্ট্রিম্যান। না, নতুন কিছু নয়। বাঙালি নিধনের অন্যতম প্রধান হোতা আবারও মিথ্যা বলি নিয়ে উপস্থিত প্রচার মাধ্যমে। ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা না দিয়ে লেলিয়ে দেওয়া হয়েছিল সৈনিকের পোশাকে হিংস্র হায়েনা বাহিনী। সে সত্য বেমালুম হজম করে বলা হলো, দেশ ও জাতির জন্য কল্যাণকর পরিকল্পনা ঘোষিত হচ্ছে। সেটা হচ্ছে তাবেদার দালালদের ক্ষমতায় সীমা বাড়ানো এবং আরও গণহত্যার পরিকল্পিত ছক। ভাষণে বলা হলো, এসব হাতে গোনা দুষ্কৃতকারীদের কাছে নির্বাচনের ফলাফলকে নষ্ট হতে দেয়া যায় না। সেই কারণে তথাকথিত মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সকল নির্বাচিত সদস্যদের সদস্যপদ খারিজ করা হলো। স্বাধীনতা সংগ্রামের অবিসংবিদিত নেতা শেখ মুজিবকে আখ্যায়িত করা হলো বিভেদ বিদ্বেষ সৃষ্টিকারী শঠ বিচ্ছিন্নতাবাদী হিসাবে।
এদেশের ছাত্র সমাজ ছিল যুদ্ধকালীন সময়ের সবচেয়ে মুখ্য এবং অগ্রণী ভূমিকায়। তাদের আপোষহীন গণ আন্দোলন পরিণত পেয়েছিল জাতীয় স্বাধীনতা সংগ্রামে। ঘাতক কুলে তাই সবচেয়ে আতঙ্কের কারণ ছাত্র নেতারা। সেদিনের বক্তব্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ছাত্র নেতাদের অনুপস্থিতিতে সামরিক কর্তৃপক্ষ তাদের 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। শাসকদের রোষ এত তীব্র ছিল, বাংলার সেই সোনার ছেলেদের উপর তাদের ঘাড়ে চাপানো হলো দেশদ্রোহিতার অপরাধ। বিনা বিচারে শুধুমাত্র আদালতে গড় হাজিরার জন্য দেয়া হলো এই শাস্তি।